আমরা যখন অল্প বয়সী ছেলে মেয়েদের বা ছাত্র ছাত্রীদের ঠাকুরের কথা বলি, দীক্ষার কথা বলি, বা শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধানগুলি পালন করার কথা বলি, তখন অনেক উচ্চশিক্ষিত বুদ্ধিমান মানুষদের মুখে একটা কথা প্রায়শই শুনি যে এই ছেলেমেয়েগুলি এখন কেন ধর্ম করবে? তাদের তো এখন কেরিয়ার ঘোরার সময়, পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। এই সময় আপনারা তাদেরকে ধর্মের পথে ঠেলে দিচ্ছেন, ঠাকুর ঠাকুর করানো অভ্যাস করছেন, সৎসঙ্গে নিয়ে যাচ্ছেন। সেটা তো একদম উচিত হচ্ছে না। এই কথাগুলি আমি আমার ছাত্রবেলাতেও বহুবার শুনেছি। আমার একজন প্রাইভেট টিউটর ছিলেন, আমি যখন ক্লাস 7-8 পড়ি ওনার কাছে আমি পড়তাম। উনি সেই সময় ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন মেধাবী ছাত্র ছিলেন। উনি আমাকে পড়াতে পড়াতে প্রায়শই বলতেন যে পড়াশোনা করাই তোমার একমাত্র ধর্ম, জীবনে বড় হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, ভালো একটা কেরিয়ার করতে হবে, এখনই ঠাকুর টুকুর করে সময় নষ্ট করো না, এই সৎসঙ্গের সঙ্গে গিয়ে পড়াশোনা নষ্ট করো না। তিনি আমাকে কথাগুলো বলতেন। সেই সময় সেই কথার প্রত্যুত্তর দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না, কিন্তু আমার একটা অস্বস্তি হতো, ভিতরে একটা যন্ত্রণা হতো। আমি বুঝতে পারতাম যিনি যে কথাগুলি বলছেন সেগুলি ঠিক নয়, কিন্তু তার সঠিক প্রত্যুত্তর না জানা আমি সেই মুহূর্তে তা দিতে পারিনি। স্কুল জীবন শেষ করে আমি মেডিকেল কলেজে চলে গেলাম। তখন তিনি ইঞ্জিনিয়ারিং শেষ করে বেকার অবস্থায় টিউশন করাচ্ছেন, চাকরি পাননি। একদিন শুনতে পেলাম যে উনি আত্মহত্যা করেছেন। কেন? বেকারত্বর জ্বালা, তার উপর একটা রিলেশনশিপ ছিল ওনার, সেটাতেও নানা সমস্যা দেখা দেয়। উনি প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে জীবনটাই ধ্বংস করে দিলেন। একটা মেধাবী ছাত্র, একটা সম্ভাবনাময় মানুষ অকালে ঝরে গেল। আমি একজন মানুষকে চিনি যে সারা ত্রিপুরায় মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, উচ্চ মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল। শুধু পড়াশোনা নয়, সে ভালো গান গাইতো, খুব ভালো ড্রয়িং করতো, ক্রিকেট খুব ভালো খেলতো। আমরা তাকে দেখে মুগ্ধ হয়ে থাকতাম যে একটা আদর্শ মানুষ কীরকম হয়। সেই ছেলেটা উচ্চ মাধ্যমিকের পর ভারতবর্ষের একটা টপ মোস্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতে গেল। 3-4 বছর পর তার সাথে দেখা হলো আগরতলা শহরে কোনো একটা জায়গায়। দেখতে পেলাম তার সারা গালে উস্কো উস্কো দাড়ি, চুলগুলি উস্কো উস্কো, চোখ একটা উদ্ভ্রান্ত ভাব। পাশে দাঁড়ানো কয়েকজন ছেলের কাছে জানতে পারলাম সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গিয়ে ড্রাগে আসক্ত হয়েছে। সেই কারণে তাকে সেই কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। সে ওই শহরে আরেকটা সাধারণ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। পরবর্তী সময় সে বিয়ে করেছে। সে মা বাবার অমতে গিয়ে এমন একটা বিয়ে করেছে যে বিয়ের 1-1.5 বছর পর সাংসারিক তুমুল অশান্তির কারণে তার ডাইভোর্স হয়ে যায়। সে আবার আরেকটা বিয়ে করেছে। ওই বিয়েটা তো খুব একটা ভালো নেই, এখন তার সাথে কারো যোগাযোগ নেই, একদম হারিয়ে গেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে কেরিয়ার গড়া, ভালো পড়াশোনা করা, প্রতিষ্ঠিত হওয়া অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে প্রয়োজন। আর এজন্যই আমরা ছাত্রবেলায় জীববিজ্ঞান পড়ি, রসায়ন বিজ্ঞান পড়ি, পদার্থবিজ্ঞান পড়ি। এই সমস্ত বিজ্ঞানের পাশাপাশি একটা বিজ্ঞান আমাদের জানা থাকে না বলে সব কিছু থাকা সত্ত্বেও আমাদের জীবনটা হারিয়ে যায়। সেটা হলো জীবনের বিজ্ঞান। জীবন বিজ্ঞান নয়, জীবনের বিজ্ঞান, সায়েন্স অফ লাইফ। এই জীবনটা কাটানো, জীবনের নানা ঘাত প্রতিঘাত আসবে, ফেলিউর আসবে, মানসিক অবসাদ আসবে, প্রতিকূলতা আসবে, সমস্যা আসবে, ঝঞ্ঝাট আসবে। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে জীবনটা কাটানো, জীবনে বেঁচে থাকা, সেটা একটা বিজ্ঞান জানতে হয়। সেই জীবনের বিজ্ঞান আমাদের ছেলে মেয়েদের ছাত্রবেলাতেই যদি না শেখাই, তাহলে তাদের পড়াশোনা তো খুব ভালো হবে, ভালো চাকরিও পেতে পারে, কিন্তু সংসার জীবনে গিয়ে তাদের যে কোনো সময় একটা চরম পরিণতি হতে পারে। কয়েকদিন আগে একটা পত্রিকা দেখছিলাম যে একজন জাজ, বিচারক, ওনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে আত্মহত্যা করেছেন।
একটা পত্রিকাতেই পড়ছিলাম, দিল্লি কোনো একটা জেলার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার সাংসারিক তুমুল অশান্তি চলছিল, রাত্রিবেলা স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়, উনি ঘর থেকে বেরিয়ে ড্রেনের পাশে একটা জায়গা থেকে আত্মহত্যা করে। এরকম বহু ঘটনা দেখতে পাই। এবং একটা রিপোর্টে দেখা গেছে আমাদের ভারতবর্ষে যতগুলি মেডিকেল কলেজ আছে সবগুলি মেডিকেল কলেজে প্রত্যেকটা ব্যাচে অন্তত গড়ে একটা স্টুডেন্ট তার সম্পূর্ণ মেডিকেল কোর্স চলাকালীন সময় আত্মহত্যা করে। প্রত্যেক ব্যাচে মিনিমাম একটা স্টুডেন্ট। কারণ এই ছেলেগুলি কি বুদ্ধিমান নয়, মেধাবী নয়? যে বিচারক আত্মহত্যা করেছে তার কি বোধ বুদ্ধি নেই? সব কিছু আছে, কিন্তু ওই যে জীবনের বিজ্ঞান জানে না। জীবনের বিজ্ঞান এটাই বলে যে মানুষ তার জীবনটাকে শুধু বুদ্ধি দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, শিক্ষা দিয়ে চালাতে পারে না। জীবনে কোনটা ভালো কোনটা মন্দ আমরা সবাই জানি, মোটামুটি জানি। যে ছেলে মেয়েগুলি ড্রাগসের নেশে আসক্ত হচ্ছে তারা প্রত্যেকেই জানতো যে ড্রাগস খেলে আমাদের জীবন মৃত্যুমুখে পতিত হয়। যে ডাক্তাররা, যে ইঞ্জিনিয়াররা, যে উকিলরা, যে শিক্ষিত মানুষগুলি মদের আসক্তিতে ডুবে ডুবে লিভার সিরোসিস বানিয়েছে, তারা প্রত্যেকেই জানে যে মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যারা প্রত্যেক দিন ধূম্রপান করছে তারাও জানে যে ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নলেজ আছে, কিন্তু সেই নলেজটা তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে না। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন যে আইডিওলজি আর ইজম ক্যান নট ড্রাইভ এ পারসন। শুধু নীতিকথা, বাণী, তত্ত্বকথা কারোর জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। যদি এই নীতিকথা, তত্ত্বকথা, বাণী জীবনে পরিবর্তন আনতে পারত, তাহলে আমাদের দেশে সেই হাজার হাজার বছর আগে থেকে ধর্ম আলোচনা হচ্ছে। নীতিকথা আমাদের দেশে ট্রাকের পিছনে, অটোর পিছনে লেখা থাকে, রাস্তার পাশে দেয়ালে কত সুন্দর সুন্দর কথা লেখা থাকে। চুরি করা মহাপাপ, সদা সত্য কথা বলিবে, হিংসা করিও না, তুমিও চেষ্টা করো, কত সুন্দর সুন্দর কথা লেখা থাকে। যদি নীতি কথা শুনে শুনে মানুষের জীবন পরিবর্তন হতো, তাহলে আমাদের দেশে কারো কোনো সমস্যা থাকতো না, সবাই সুখে থাকতো। যে মানুষগুলি প্রত্যেকদিন সিগারেট খাচ্ছে, সিগারেটটাকে লেখা থাকে কি সুন্দর, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আজ অব্দি একটা মানুষকে আমি পাইনি যে এই লেখা থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। তার জীবনে বিজ্ঞান এটাই বলে যে আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা জীবন্ত আদর্শ প্রয়োজন, যার প্রতি আমাদের অটুট ভালোবাসার টান আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জীবন্ত উচ্চ আদর্শের প্রতি ভালোবাসার টান যাদের নেই, তাদেরকে কোনো নীতিকথা বানিয়ে দিয়ে কন্ট্রোল করা যায় না। তাহলে শিক্ষিত মানুষরা মদ্যপান করতো না, তাহলে বুদ্ধিমান মানুষরা সুইসাইড করতো না, এই স্মার্ট ছেলে মেয়েগুলি ড্রাগে আসক্ত হতো না। সমস্ত কিছু মনে হলো এই জীবনকে কন্ট্রোল করার কোনো পদ্ধতি তাদের জানা নেই, সেই পদ্ধতির সাথে যুক্ত হয়নি। সেটা হলো এই ছোটোবেলা থেকে 12 বছর বয়স থেকেই একটা জীবন্ত উচ্চ আদর্শের সাথে সক্রিয়ভাবে যুক্ত করা, ভালোবাসার টান যাতে বৃদ্ধি পায়। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি, আমার ক্লাস 11-12 আমার বন্ধুবান্ধবরা একদিন মদ্যপান করছিল, আমাকে নিমন্ত্রণ করে আমি গেলাম। আমাকে খুব সাধারণত করছিল, আমার খুব ইচ্ছে হচ্ছিল তাদের সাথে বসে একটু মদ টেস্ট করে। সে মুহূর্তে আমার মনে হলো যে আমি আমার বাবাকে কখনো দেখিনি সিগারেট খেতে, মদ খেতে, আমার কাকা তারা কেউ কখনো দেখিনি। আমার পরিবারের একটা সুনাম আছে, বললাম আমি যদি মদ্যপান করি, কোনোভাবে যদি সেটা কেউ জানতে পারে, তাহলে আমার বাবার কত বড় সম্মান হবে, আমার কাকার কত সম্মান হবে, আমার মা কী মন খারাপ করবে। সাথে সাথে আমি থেমে গেলাম। সেটা এই কথাগুলি বলার উদ্দেশ্য আমার গুণগান করা নয়, উদ্দেশ্য হলো এটাই যে ওই যে আমার বাবার প্রতি, আমার মায়ের প্রতি, কাকার প্রতি সামান্য একটু শ্রদ্ধাবোধ আছে, একটু ভালোবাসা আছে, সেটা আমার জীবনটাকে কন্ট্রোল করে দিল। আমার সামনে মদ ছিল, বন্ধুবান্ধবরা খাচ্ছিল, খেলে কেউ জানতো না, কিন্তু আমার ভেতরে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে ওই শ্রদ্ধাবোধ থেকে। এটাই মানুষের জীবনকে কন্ট্রোল করতে পারে। তাই পড়াশোনা তো করবেই, প্রতিষ্ঠিত হবেই, কিন্তু জীবনকে কন্ট্রোল করার যে পদ্ধতি, সেটা যদি ছেলেবেলা থেকে আমাদের মেয়েদের, ছেলেদের মাথায় ঢুকিয়ে না দিই, তাহলে কিন্তু ওই জাজের মতো, ওই ডিএমের মতো পরিণতি হতে বেশিক্ষণ লাগবে না। কোভিডের সময় আমাদের পশ্চিমবঙ্গের একটি ছেলে, সে খুব ভালো স্টুডেন্ট, আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে, যতটুকু জানি আইআইটিতে টপ করেছে, সে ইউএসএতে একটা ভালো কোম্পানি, খুব ভালো পদে চাকরি করছে,
কোভিডের সময় কোনো কারণে চাকরি চলে যায়, চাকরি চলে যাওয়াতে সে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে নেয়। অথচ তার মধ্যে মেধা ছিল, তার মধ্যে দক্ষতা ছিল, কিন্তু ফেলিউর যখন জীবনে আসে, ব্যর্থতা আসে, তখন সেটাকে ট্যাকেল দেওয়ার মতো মানসিক শক্তি ছিল না, ওখানে ব্যর্থতা। তাই যারা বলে শুধু কেরিয়ার গড়াই জীবনে ধর্ম, তারা ভুল বলে। কেরিয়ার তো জীবনে ছোট্ট একটা পার্ট, শুধু কেরিয়ার দিয়ে জীবন চলে না। যদি তাই হতো, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিচারক, তাদের জীবনটা সবচেয়ে সুন্দর হতো, তো তা হচ্ছে না। জীবন চলার কায়দা যিনি জানেন তিনি হলেন গুরু। বিপাক পথে যিনি হাত ধরে যিনি চলা শেখান তিনি হলেন গুরু। এই সৎগুরুর সন্ধান 12 বছর বয়সী ছেলেমেয়েদের দিতে হয়, তাদের সাথে যুক্ত করতে হয়। সে গুরুর বিধান ছোটোবেলা থেকে অভ্যাস করতে হয়। সেটা গুরু দীক্ষা নিলাম সাথে সাথে পুণ্যের অর্জন হয়ে গেলাম তা নয়। সেটা আমি যেরকম পড়াশোনা 6 বছর বয়স থেকে অভ্যাস করি, তেমনি গুরুর বিধানগুলি 12 বছর বয়স থেকে অভ্যাস করতে হয়। করতে 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 আমার জীবন তার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়। আর তখন মানুষ ঘাত প্রতিঘাতের সমস্যায় জীবনে একটা আশ্রয় পায়। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, তপ্ত দুপুর, প্রচণ্ড রৌদ্র, ঘামছি, হঠাৎ করে একটা বট গাছ ছায়া যদি পাই, জীবনে খুব আনন্দ আসবে, একটু বসে বিশ্রাম নেই। ঠিক তেমনি এই জীবন চলার পথে একটা বট গাছ প্রয়োজন। যখন জীবনে ক্লান্তি আসে, দ্বিধা আসে, তখন যেন ওই বট গাছে আশ্রয় গিয়ে একটু আশ্রয় পেতে পারি। আর তিনি হলেন গুরু, তিনি হলেন আচার্য। প্রত্যেকটা মানুষের জীবনে যদি জীবন্ত আদর্শ, জীবন্ত গুরু বা আচার্য না থাকে, তাহলে তার জীবনটা যে কোনো সময় তাসের ঘর মতো ভেঙে যেতে পারে। এরকম হচ্ছে, অহরহ হচ্ছে। তাই যারা বলেন যে ছেলেমেয়েদের শুধু পড়াশোনা করাই একমাত্র ধর্ম, কেরিয়ার গড়াই একমাত্র উদ্দেশ্য, তার আরেকটু ভেবে দেখবেন যে আমার ছেলে বা আমার মেয়ে বড় হবে, তাদের জীবন আমি তো সবসময় থাকবো না, একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তো আমি যেদিন চলে যাব, তাদেরকে কার আশ্রয় রেখে যাব? কার আশ্রয় থাকলে সে সারা জীবন নিরাপদে থাকবে? এমন একটা মানুষের সাথে যদি আমি থাকতে থাকতে তাদের যুক্ত করে দিতে পারি, তাহলে আমি যদি পৃথিবীতে নাও থাকি, যাওয়ার দিন আমি অন্তত নিশ্চিত থাকতে পারবো যে আমার ছেলে মেয়েগুলো অনাথ হবে না, কারণ তাদের মাথায় আচার্য আছে, তাদের মাথায় ঠাকুর আছে। তাই প্রত্যেকটা পিতামাতার একান্ত কর্তব্য তাদের ছেলে মেয়েদেরকে এই যুগোপযোগী সৎগুরুর সাথে যুক্ত করানো, তাদেরকে আধ্যাত্মিক চেতনার যাতে জাগ্রত হয় সে অভ্যাসে লিপ্ত করা, জীবনের বিজ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল করা। সেটা যিনি জানেন, জীবনে বিজ্ঞান যিনি জানেন, তিনি হলেন গুরু, তিনি আচার্য, তার সাথে যুক্ত করতে হয়, তবেই মানুষ ভালো থাকে।